সবার সহ্য হবে কিনা। চলো আবার একটা চর। চর মারলি আমাকে, তুই জানিস আমার বাবাকে। ঠান্ডা লাগছে খুব। কিরকম বলুন? আমার মতামত এটাই। এটা কি? মাইক। আচ্ছা, ইমাজিনারি মাইক। এখানে নতুন শিল্প তৈরি হচ্ছে। জয় চণ্ডী, জয় চণ্ডী। বন্ধু মানেই মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু মানেই উড়ন্ত আর দুরন্ত গাংচিল। বন্ধু মানেই দূর আকাশের হীরক দুটি তারা। খুব সহজেই সব পাওয়া যায় কেবল বন্ধু ছাড়া। বছর পেরিয়ে আমার এই নতুন জার্নিটা এমনই একটা বন্ধুত্বের গল্পের, যেখানে অচেনা কতগুলো মুখ হঠাৎ করেই খুব পরিচিত হয়ে ওঠে। হঠাৎ করেই তৈরি হয়ে যায় একটা পরিবার। গল্পটা আমার খুব প্রিয় একজন মানুষের সাথে দল বেঁধে বাউন্ডুলের মতো প্রকৃতির বুকে হারিয়ে যাওয়ার গল্প। বাংলার বুকেই বরন্তিতে একটা পাহাড়ের গল্প। তারই সামনে মুরাডি লেকের পাড়ে একটা চোখ জুড়ানো সূর্যাস্তের গল্প। একটা সূর্যোদয়ের প্রথম প্রহরের মিঠে আলোর গল্প। আমার গল্প, আপনার গল্প, আমাদের নতুন বন্ধুত্বের গল্প। সবার হাতে সময় তো খুবই কম, তাহলে চলুন দেরি না করে আজ ঝটপট শুরু করি সেন ডায়েরিজের পাতায় মেঘ পিয়নের গল্প। পিন্দারে পলাশের বনে তখনও আগুন রং ছটা লাগেনি। আমার মন কিন্তু পালাবো পালাবো করছিল। কোথায় আবার? পুরুলিয়াতে। তাই প্রকৃতির টানে সাড়া দিতে হাত মিলিয়েছিলাম মেঘ পিয়নের দলে। মেঘ পিয়ন বলতে যার কথা বলতে হয় তার পরিচয়টা না হয় আমি পরেই দেব। আপাতত তাকে শঙ্খ নামে ডাকতে পারেন। কিন্তু শঙ্খকে এরকম লাগছে কেন? এটা 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 ঠিক মানা যাচ্ছে না। এই ব্যাপারটা শঙ্খ নয়, এটা শঙ্খ কাকু হয়ে গেছে। শঙ্খর ডাকেই হঠাৎ করে ঠিক করে ফেলেছিলাম যে বরন্তি যাব, আর যেমন ভাবা তেমনই কাজ। নতুন ট্রিপের উত্তেজনায় অ্যাজ ইউজুয়াল রাতে ঘুম হলো না, আর ভোরের আলো ফোটার সাথে সাথেই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা বলে। বচ্চন ধাবার সামনে এসে পৌঁছে বুঝলাম যে আমি জীবনে প্রথমবার সবার আগে স্পটে পৌঁছেছি। তার ঠিক পরেই এসে পৌঁছালো ট্রিপের দ্বিতীয় সদস্য সৌম্যদীপ। আমাদের এই মুহূর্তে একটা ছোট্টখাট্ট চা ব্রেক এবং আমাদের ট্রিপের প্রথম চা। এই যে গলায় হেভি লাগলো, আরাম। হ্যাঁ, হ্যালো, ফাইনালি শুরু হচ্ছে। ফাইনালি আমরা এসে একটা সুন্দর চায়ের ব্রেক দিচ্ছি। এটা আমাদের ট্রিপের, এটা আমার সেকেন্ড রাউন্ড। ওর এখনো শুরু হয়নি, ওর ব্যাপারটা নিয়ে পরে আসছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ তো আগে থেকেই হয়ে গেছিল, শুধু মুখগুলো চেনার অপেক্ষায় ছিলাম। তারাও হাজির হয়ে গেল এক এক করে। সকাল সকাল আমরা একটা সুন্দর মর্নিং ওয়াক করে বচ্চন ধাবার এখান থেকে আরও এগোচ্ছি হাজরার দিকে। গ্রুপের সব লোকজন মোটামুটি যারা রাসবিহারি থেকে উঠবে তারা কিন্তু এসে গেছে, আর সবার চোখে মুখে যা উত্তেজনা দেখছি এখন থেকেই বুঝতে পারছি। আমি জানি না কথা কতটা শোনা যাবে, কিন্তু লোকজনের চোখে মুখে যা উত্তেজনা দেখতে পাচ্ছি, এটুকু বুঝতে পারছি যে আমাদের এবারে ট্রিপ কিন্তু দুর্ধর্ষ হবে। এরকমভাবে লাইন দিয়ে মোস্ট প্রবাবলি আমি কারোর একটা বরযাত্রী গেছিলাম অনেকদিন আগে, ঠিক এরকমভাবে লাইন দিয়ে উঠেছিলাম। মোটামুটি সবাই রেডি ফর একটা বিশাল হুল্লোড়। আর মোটামুটি তার প্রত্যক্ষ প্রমাণ আগে থেকেই মুখ বাড়িয়ে রেডি বলে দিয়েছে। বাট যাই হোক, জোকস অ্যাপার্ট, আমাদের ট্রিপ কিন্তু এখন দারুণ হতে চলেছে।
শুধু গাড়ি ছাড়ার অপেক্ষা। দেখা যাক, আগে অনেক কিছু হই হুল্লোড় ওয়েট করছে, শুধু গিয়ে পৌঁছতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং সবাইকে নিয়ে দারুণভাবে এনজয় করতে করতে আমরা পৌঁছাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জয় গুরু। ঘড়ির কাঁটা বলছে সকাল 7টা। আমাদের ট্রাভেলারের ইঞ্জিন আওয়াজ দিয়ে জানিয়ে দিল যে আমাদের যাত্রা এবার শুরু। এই মোড় ওই মোড় পেরিয়ে পার্ক সার্কাস 7 ক্রসিং দিয়ে গাড়ি এখন ছুটে চলেছে ইএম বাইপাসের দিকে। সূর্যের আলো তেজ বলে দিচ্ছে ওয়েদার আমরা কিন্তু ভালোই পাবো। আড্ডা ভালোই জমেছে। মাঝপথে কল্লোলকে পিক আপ করলাম বটে, তবে হই হুল্লোড়ের তালে গোলে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে নবমিতা, অভিকা, শান্তনু পুরো ফসকে গেল। যখন ভুলটা বুঝলাম তখন প্রায় 1 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। কি মুশকিল। ট্রাভেল ব্লগ আর রাস্তার গল্প থাকবে না সেটা হয় নাকি? সত্যি বলতে জার্নি থেকেই তো নতুন গল্প শুরু হয়। এই যেমন ধুলো উড়িয়ে ছুটছে গাড়ি, নাচে গানে মেতে উঠেছে সবাই, কখনো ইয়ার্কি, কখনো হুল্লোড়, আর তার সাথে সাথে পাল্লা দিয়ে চারপাশে বদলে যাচ্ছে প্রকৃতির মানচিত্রটা। শহুরে ইট কাঠ পাথরের জঙ্গলটা ছেড়ে বেরিয়ে এসে দুপাশে ধান ক্ষেত, কখনো বা সর্ষে ক্ষেতের হলুদ প্রলেপ ওই সবুজ ক্যানভাসটার উপরে। মনটা ভরে যাচ্ছে একটা অজানা খুশিতে। বেশ বুঝছিলাম আমাদের জার্নিটা কিন্তু এবারে জব্বর হবে। তবে এবার একটু চা ব্রেকের দরকার, না হলে আমেজটা না খুব ইনকমপ্লিট লাগছে। এবার আর হ্যালো মিস হবে না। লিকার 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 অনেক বয়স তো এই জন্য চিনি ছাড়া, মানে দাবি প্রচুর। ওই যাবে তারপরে খাবে আগে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আমায় চিনি ছাড়া দেবেন, একজন বলে আমাকে 2টো দানা দেবেন চিনির, এর থেকে বেশি দেবেন না। যা যা আছে সব সেকো 20 টাকা করে বিচো দিয়ে দাও। দাঁড়ান, এবারে 3 জনের কথা বলি যারা ছাড়া এই ট্যুর প্ল্যানটাই হতো না। অভিক, শান্তনু আর অমিতাভদা। এরা শুধু অর্গানাইজারই নয়, রাম ফাজিলও বটে। এই ফিডব্যাক যখন দেবেন নিচে অবশ্যই লিখে দেবেন। Smoking is injurious to health. It causes cancer. ইট মে It causes. না, আমি বলবো causes. It causes cancer. ফাইনালি আমাদের ট্রিপের ব্যানার। কিন্তু শঙ্খকে এরকম লাগছে কেন? এটা 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 ঠিক মানা যাচ্ছে না। এই ব্যাপারটা শঙ্খ নয়, এটা শঙ্খ কাকু হয়ে গেছে। শঙ্খ তো নয়, প্লাস কাকু কাকু মানে মানে এটা না, অ্যাকচুয়ালি চশমাটাও মিলছে না, যেটা মেন কোনোটাই মিলছে না। গাড়ি এখন শক্তিগড় পেরোচ্ছে। আরও 150 কিলোমিটারের ধাক্কা। সময় লাগবে প্রায় 3 ঘন্টা। রুট ম্যাপ না হয় আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। শুধু এটুকু বলে রাখি যে বরন্তি যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে কিন্তু আপনাকে আসানসোল পৌঁছে সেখান থেকে লোকাল ট্রেনে মুরাডি স্টেশনে নামতে হবে, আর মুরাডি স্টেশন থেকে টোটো ভাড়া করে বরন্তি আসতে হবে। যাই হোক, বলতে বলতে ওই যে দেখুন দলে এবার লাস্ট এন্ট্রি আবুল। চোখ জ্বলে যাচ্ছে। ভিতরে খুব আরাম করে ল্যাদ খেয়ে বসেছিলাম, মাঝখানে বেশ নাচাগানা হয়েছে, প্রচুর এনজয়মেন্ট হয়েছে, হচ্ছে আরও, হবেও আরও। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে প্রচণ্ড সাংঘাতিক রকমের বলতে গেলে পেটে ছুঁচো ডন মারছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে খাওয়া কমপ্লিট করতে হবে এখানে, কারণ খিদেও পেয়েছে এবং আমাদেরকে ডেস্টিনেশনে যেতেও হবে। তবে এটা ঠিক
যে হই হুল্লোড় করতে করতে কিন্তু খিদে কতটা পেয়েছিল তখন টের পাইনি, গাড়িটা থামলো তখন টের পেলাম। যাই হোক, আর কথা বাড়াবো না, এখন শুধু খাবো। খুব ভালো, খুবই ভালো, মাছের সাইজ মারাত্মক বড়। আমার ডালটা মনে হচ্ছে আর একটু টেস্ট হতে পারত, ডালটা একটু ফ্ল্যাট গেছে, বাকিগুলো ভালো। দুর্গাপুরে একটা জমাটি লাঞ্চ পর্ব সেরে আমাদের গাড়ি এবার পুরুলিয়ার রাস্তা ধরল। সামনে এবার দামোদর নদ। বর্ষাকালে যার ছবি আর চরিত্র দুটোই বদলে যায়। আর দামোদর পেরোতেই সামনে আস্তে আস্তে রাস্তার ছবিটাও কিন্তু বদলে গেল। পড়ন্ত সূর্যের আলোতে যত দূর তাকানো যায় রাস্তাটা দুপাশে গাছপালার মধ্যে দিয়ে দূরে কোথায় যেন হারিয়ে গেছে। আর বাঁদিকে এখনো ফুল না ফোটা পলাশ গাছগুলোর ওপারে একটু একটু করে দেখা দিচ্ছে পাহাড়। সবার চোখ যখন সেদিকেই আটকে, গাড়ি কিন্তু ততক্ষণে সন্তুরি থেকে ডান দিক নিয়ে ঢুকে পড়েছে বরন্তির রাস্তায়। মন বলছে আর কিছুটা গেলেই ডেস্টিনেশন। কেন বললাম? ওই যে দেখুন সামনে চোখ জুড়ানো গ্রামের পথ, আর কখনো বা সবুজ পেরিয়ে বাঁদিকে, কখনো বা ডান দিকে দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর দু চোখ ভরে সেই দৃশ্য দেখতে 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 ওই দেখুন আমরা পৌঁছেও গেলাম। নর্থ বেঙ্গল থেকে যখন আমি ফিরেছিলাম তখন মনে হচ্ছিল যে পাহাড়কে মিস করব, পাহাড়কে মিস করব, পাহাড়কে মিস করব, এরকম একটা ফিলিংস হচ্ছিল। হ্যাঁ, দুধের স্বাদ ঘোলে মেটে না, এটা ঠিক কথা, কিন্তু ঘোলটাকে যদি ঘোলের মতো করে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো সুতরাং নর্থ বেঙ্গল না সাহি, পুরুলিয়া তো সাহি। আর সেটাই যদি হয়, বরন্তি কেন নয়? কি অদ্ভুত লাগছে, মানে ওই পিছন দিয়ে সূর্যটা ডুবছে আস্তে আস্তে, একটু পরে পুরোটা ডুবে যাবে। তবে সানসেট আমরা মিস করবো না, সানসেট দেখতে যাব। তার আগে এই হালকা অন্ধকার হয়ে আসা এই পাহাড়টা, আর পাহাড়ের উল্টো দিকে এই যে রিসর্ট, আর এইখানে আমরা দুটো দিন কাটাবো, এটা ভেবে কিন্তু দারুণ আনন্দ লাগছে। মহুলবন হিল রিসর্ট, আমি তো বলবো বরন্তিতে এসে থাকার সব থেকে ভালো ঠিকানা এটাই হতে পারে। প্রত্যেকটা রুম এখানে সাজানো গুছানো, ঝকঝকে তকতকে। রুম শুধু নয়, বাথরুমেও কিন্তু প্রয়োজনের সমস্ত কিছু রয়েছে, টিপটপ। এরই সাথে দোতলার কাঁচের দরজা খুলে সামনে বারান্দাতে দাঁড়িয়ে সামনের এই পাহাড়টাকে এত কাছে দেখার সুযোগ। আর একতলার ঘরের দরজা খুললে সামনে এত সুন্দর বাগান, আর চারদিকে শুধু সবুজ, যা পলাশের মরশুমে লাল হয়ে যায়। দুদিন ছুটি কাটানোর জন্য আর কি চাই? সদল বলে এখন আমরা যাচ্ছি লেকের দিকে। তো লেকের দিকে যাওয়ার সবথেকে বড় কারণ যেটা, সেটা হয়তো সকালেও যেতে পারতাম, সেটা নয়, কিন্তু এই মুহূর্তে লেকে যাওয়ার সবথেকে বড় ফায়দা যেটা, সেটা হচ্ছে এখন লেকে গেলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সানসেট। আর কোথাও গেলে সানসেট মিস করে গেলে বাদ চলে গেল কিছু। বরন্তি আমি আগেও এসেছি, কিন্তু দুপুরের আলসে ভাত ঘুমের চক্করে যেটা মিস করেছিলাম সেইটা এবারে চোখে পড়ল। একটা অপূর্ব সূর্যাস্ত। পশ্চিম আকাশ জুড়ে লাল, কমলা আর গোলাপি রঙের এই পাঁচমিশালি ছাপ রেখে ডুবে যাওয়া সূর্যের আলোর ছটা সারা লেকটাকে এত সুন্দর করে রাঙিয়ে তুলতে পারে, সেটা বরন্তিতে না এলে সত্যিই মিস করে যেতাম।
ক্যাম্পফায়ারের আগুনের সামনে বসে বারবিকিউ চিকেনের সাথে মেকপিয়নের পরিবারের একটা দারুণ আড্ডা জমে উঠেছে। সবাই মিলে বসে বাকি মানুষগুলোর জীবনের অভিজ্ঞতা শুনছিলাম। অল্প আলোয় নতুন মুখগুলো যেন কত পরিচিত মনে হচ্ছিল, যেন এই পরিবারটা আগে থেকেই ছিল, শুধু মেকপিয়নের অদৃশ্য টানে সবাই হঠাৎ করে একে অপরের খুব কাছে চলে এসেছি। না না, আমি আর ইমোশনাল হব না, মন দিয়ে বরং সবার গল্প শুনি। তো এখন একটা দারুণ মোমেন্ট আমাদের সবার সাথে কাটছে আর কি। আমরা বনফায়ার করছি, খুব ঠান্ডা নেই আবার ঠান্ডা আছেও, তো বেশ আরামদায়ক একটা ব্যাপার। খুব কাছে ছিলাম আমরা, আস্তে আস্তে যত গরম বাড়ছে আস্তে আস্তে দূরে যাচ্ছি। তবে এই বেশি দূরে যেতে দেওয়া যাবে না, তাই সবার জন্য আমাদের তরফ থেকে ডেস্টিনেশন আনলিমিটেড এবং মেকপিয়নের পরিবার সবার তরফ থেকে একটা নজরানা আমি সবাইকে দিতে চাই, যারা আমাদের এই প্রথম গ্রুপ ট্যুরে আমাদেরকে বিশ্বাস করে এসেছ। এটুকু আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা আর কি। সেই কৃতজ্ঞতা জানানোর জন্য ছোট্ট একটা টোকেন, কিছুই না, আমরা এরকম একটা টি শার্ট বানিয়েছি। আমার যে মেকপিয়নের ব্লগ, সেখানে বাইক ছিল, যেহেতু এটা আমরা ক্যারাভানে এসেছি, ট্রাভেলার, সেই ট্রাভেলার গাড়ি রয়েছে এখানে, মেকপিয়নের পরিবার, আর পিছনে ডেস্টিনেশন আনলিমিটেড। এক্সেলেন্ট, দারুণ এইটা প্রয়াস। আমি এক এক করে সবার হাতে তুলে দিতে চাই। থ্যাংক ইউ। ওয়েলকাম। এসো জেঠিমা, এসো। ডেস্টিনেশন আনলিমিটেড, সেন ডায়েরিজের কর্ণধার, তাকে আমি ডাকতে চাই। ওফ, আমি আপ্লুত হয়ে গেলাম। ধর, আমরা উপর থেকে নিচে নামছি। এগিয়ে আয়, আমি প্রচন্ড ফর্সা, আমাকে দেখা যাবে না। এই যে সেন ডায়েরিজ, খুব ভালো ব্লগ, মানে রুচিশীল ভালো ব্লগ করে অনিরুদ্ধদা, খুব ভালো সিঙ্গারও একজন। এই রে, তো ব্লগটা দেখতে হবে, তারপর বুঝতে পারবে যে কেন ভালো বলছি। আমার খুব পছন্দের একজন ব্লগার। তো মানে ব্যাপার যেটা হচ্ছে যে আমি এইরকম ভাবে শঙ্কর থেকে প্রশংসাগুলো পেয়ে আমি বুঝতে পারছি না, ক্যামেরা দেখি আমার গাল লাল হয়ে যাচ্ছে কি না। ঠিক কি আছে, জানো তো, এবার তোমরা দাও প্লিজ। বিউটিফুল, না, না, দাও, দাও, দাও। বিউটিফুল। হাতের কাছে ঘড়িটা দেখতে পাচ্ছি না, এখন বাজে 4:56। সানরাইজ দেখবো বলে ঠিক সেই আগের মতো জেগে বসে আছি, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে বাইরের কি অবস্থা। দাদা সানরাইজ হলো? শুয়ে পড়। ঘুমিয়েই পড়েছিলাম। 1 ঘন্টা পর শঙ্কর গুঁতো খেয়ে জলদি উঠে বেরিয়ে পড়লাম লেকের পথে। ভোরের কাঁচা লাল রঙের এই আবেশটা তখনও সবে আকাশ জুড়ে আস্তে আস্তে ফুটে বেরোচ্ছে। আমরা সোজা গিয়ে দাঁড়ালাম লেকের পাড়ে। সবার চোখ থেকে তখনও আগের দিনের জার্নির ক্লান্তি আর কাঁচা ঘুমের রেশটা কাটেনি, কিন্তু আমার চোখ তখনও পূব আকাশে। একটু একটু করে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে সামনের ল্যান্ডস্কেপটা চেঞ্জ হচ্ছে। আকাশ জুড়ে এই আবির রঙের হোলি খেলার ছবিটা দেখে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছিল। আর সে দৃশ্য যেন একটু একটু করে ভুলিয়ে দিচ্ছে মনের সব অশান্তি, দুঃখ, কষ্ট। যেন মনের অন্ধকার দরজাগুলো সূর্যের আলোর সাথে একটু 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 করে খুলে যাচ্ছে। এক অপার্থিব শান্তি, যার কোনো ভাষা নেই, যার কোনো বর্ণনাও হয় না। ল্যান্ডস্কেপটা কি অদ্ভুত।
সামনে এরকম তাল আর খেজুরের সারি, উপরে এরকম নীল চকচকে আকাশ আর এক ফালি এরকম সাদা মেঘ। আর যদি আমি ডান দিকে তাকাই, আমাদের ঠিক সামনে একটা পাহাড়, সবুজ, বিভিন্ন কালারের সবুজ, আমি নানা রঙের সবুজ দেখতে পাচ্ছি। আর ঠিক সবুজের উপরে মেঘের লেয়ারটা এই নীল আকাশের সাথে কি অদ্ভুত একটা মিক্সচার তৈরি করে পাহাড়টার সাথে মিশে গেছে। আর যদি তার থেকে আরেকটু ডান দিকে আমি ঘুরি, তাহলে আরো একটা অদ্ভুত ল্যান্ডস্কেপ। সূর্যোদয়টা সবে হয়েছে আর এই জলটা সূর্যের আলোতে চিকচিক চিকচিক করছে। আর এই পাশে পাহাড়টা পুরো একটা ঘন কুয়াশার মধ্যে, মানে অদ্ভুত রকমের একটা 3 ডাইমেনশনাল ল্যান্ডস্কেপ। ডাইমেনশনের ডেফিনেশন হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু এখানকার ডাইমেনশনটাকে আমি 3D বলবো। আচ্ছা ভাবুন তো, সকাল সকাল ঘুম থেকে উঠে ইট কাঠ কংক্রিটের দেওয়ালের বদলে যদি একটা সবুজ পাহাড়ের গায়ে একটা ছোট্ট গ্রামের জীবন্ত ক্যানভাস আপনার চোখের সামনে ভেসে ওঠে, কেমন লাগবে? কিংবা ধরুন নীল আকাশ আর শুকনো কাশবনের এই সোনালি রঙের রং মিলান্তি খেলাটা, কিংবা গ্রামের ভোরের একটা মেঠো গন্ধ ভেসে আসাটা, সবুজ গাছপালা মোড়া সেই গ্রামের রাস্তা, পুকুর, ছোট ছোট বাচ্চাদের সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া, মাটির ঘর বাড়ি, কিংবা পাহাড়ের উপর থেকে দূরে চোখে পড়া গোটা গ্রামটা, অথবা এক রাশ ফুলের কুঁড়ি নিয়ে লাল আগুনের জাদু দেখানোর অপেক্ষায় বসে থাকা এই পলাশের বনটা। মনে হয় যেন শহুরের সভ্যতা এখানে এসেই শেষ হয়ে গেছে, মনে হয় এখানেই থেকে যায়, আর ফিরবো না। সত্যি শঙ্খ, থুড়ি, মেঘ পিয়ন না থাকলে আমার এই ঝুলিতে এত অভিজ্ঞতা কিন্তু জমতো না। শঙ্খ প্লিজ, এই 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 মানুষটাকে চিনে রাখুন। মানে আমি বলছি বটে, বাট আপনারা অনেকেই ইউটিউবে দৌলতে কিন্তু এই মানুষটাকে চেনেন। শঙ্খ ওরফে মেঘ পিয়নের ব্লগ। আমি যতটুকু ব্লগিং করা আগে টুকটাক করতাম, কিন্তু আমার মনে হয় এখন আমি ঠিকঠাকভাবে করি। আরে দূর এসব বলো আর না। যেটুকু শিখেছি আমি এই মানুষটার দৌলতে। বাড়িয়ে বলছি, আর একদম বাড়িয়ে। আমি ব্লগার হিসেবে বলবো না, মানুষ হিসেবে বলবো, খুব মিষ্টি একটা মানুষ। যারা যারা এখনো অবধি মেঘ পিয়নের ব্লগকে চেনেন না, আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা। মেঘ পিয়নকে কিন্তু অবশ্যই দেখবেন, আর যদি দেখে আমাকে জানাবেন কেমন লাগলো। আমি জানি আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে সেটাই আমার প্রাপ্তি, ওরও প্রাপ্তি, আমারও প্রাপ্তি। থ্যাংক ইউ। মানে অনিরুদ্ধদার সাথে অন্যরকম ভাবে আলাপ, আর কি ব্লগের সূত্রেই আলাপ, কিন্তু হয় না মানে চট করে চুটকিতে কানেকশন হয়ে যায়। তো সেরকমই একটা মানুষ, ভীষণ মিষ্টি মানুষ এবং ভাবুক মানুষ, আমার মতোই প্রকৃতি ভালোবাসে, এবং সেটা অনিরুদ্ধদার ভিডিওতে, সেন ডায়েরিজে তোমরা অলরেডি দেখতে পাও। আমি নতুন করে কি বলবো, তবে আমরা চেষ্টা করছি প্রকৃতিকে একটু নতুনভাবে চেনার, প্রতিনিয়ত আমরাও চিনছি এবং চেনানোর। তো একটাই জিনিস বলবো, প্রকৃতি আমাদের জন্য, আমরা প্রকৃতির জন্য যদি হতে পারি একটু, তাহলে আমরা এই গোটা পৃথিবীটাকে আরো অনেক সুন্দর করে তুলতে পারবো। আমরা সেই চেষ্টাই করছি। তো আবারও মানে ইটস অ্যান অনার যে আমাদের এই গ্রুপ ট্যুরে আমরা অনিরুদ্ধদাকে পেয়েছি। শুধু তাই নয়, এবং প্রচন্ড ভালো লেগেছে। শঙ্খর সাথে আমি যোগ দিতে পেরেছি, এটাও আমার কাছে একটা বিশাল বড় পাওনা। তো ওভারঅল মানে আশা করছি এরকম ট্যুর আরো হবে, নেক্সট টাইম আরো হবে। তোমার যারা পরিবার তারাও এক জায়গায় হবে। একদম। সেন ডায়েরিজের ডায়েরি এবং মেঘ পিয়নের ব্লগ, মেঘ পিয়নের খাতা, মেঘ পিয়নের ডায়েরি হয়ে যাবে। মেঘ পিয়নের ডায়েরি হয়ে যাবে। মেঘ পিয়নের দিস্তা, সেন ডায়েরি দুটো মিলিয়ে মেঘ পিয়নের ডায়েরি হয়ে যাবে। যাই হোক, আমাদের আরো অনেক অ্যাক্টিভিটিস বাকি আছে, ওরাও ওয়েট করছে, এবার ওরা গাল দেবে। ওদিকে যাওয়া যাক। থ্যাংক ইউ। এর পরের 2 ঘন্টার পর্বকে একসাথে জুড়লে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমার খিদের মুখে পরপর 10খানা লুচি
ব্রেকফাস্টে একসাথে উড়িয়ে দেওয়া, আর সেইটা দেখে সবার মাথা নষ্ট। এবার একসাথে রওনা হয়ে পড়া, আবার হইহুল্লোর পর্ব, একটা দারুণ রোড ট্রিপ, দূরে হারিয়ে যাওয়া রাস্তার গল্প, আর তারই মাঝে দূরে চোখে পড়া সেই পাহাড়ের ছবিটা, যার সাধারণ সমীকরণে এক কথায় দাঁড়ায় সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার সেই বিখ্যাত জয়চণ্ডী পাহাড়, আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন। জয়চণ্ডী। জয়চণ্ডী। জয়চণ্ডী পাহাড়ে এসে যেটা হলো যে এই যে পলাশ, অবশেষে এক ঝলক হলেও দেখা মিলল। তবে এটা খুবই সামান্য। অ্যাকচুয়ালি যেটা হবে যে আর কয়েকদিন পরে গোটা পুরুলিয়া কিন্তু এই চেহারাটা আর থাকবে না, তখন সবুজ আর লাল হয়ে যাবে চারদিক, আগুন রঙা লাল যাকে বলে। সেই দেখার সৌভাগ্যটা এখন হলো না, আসতে হবে আমাকে আবার। আপনারা যারা যারা এই সময় পুরুলিয়া যাবেন, মানে মার্চে পুরুলিয়া যাবেন, তাদের সৌভাগ্য, কিছু করার নেই। তখন আপনারা ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, আপনাদের চোখে আমি দেখব। চলুন উপরে যাওয়া যাক। জয়চণ্ডী থেকে পাখির চোখে নিচে 360 ডিগ্রিতে গোটা ল্যান্ডস্কেপটাকে দেখে এক কথায় দারুণ লাগছিল। তবে রবিবার বলে হয়তো একটু বেশিই ভিড়, যেটা উইকডেজে এলে একটু কম থাকে। কিন্তু সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে এই গরমেও মন্দিরের চাতালে একটা অদ্ভুত দারুণ ঠান্ডা আমেজ। ঠান্ডা লাগছে কিরকম? বিশাল। জয়চণ্ডী থেকে এর পরের গন্তব্য ছিল গড় পঞ্চকোট। এই নিয়ে এটা আমার দ্বিতীয়বার আসা। বর্গী আক্রমণে ধ্বংস হয়ে যাওয়া এই গড়পঞ্চকোটের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে এখনো ইতিহাসের সাক্ষী এই প্রাচীন শিল্পকলা দেখতে মন্দ লাগছিল না। তবে তার সাথে কিছু নতুন শিল্পকলাও চোখে পড়ল, যেটা লোকাল ট্রেনে বাসে দেখা যেত এখন মন্দিরের দেওয়ালেও দেখা যাচ্ছে। মানে কি লেভেলের ডিসগাস্টিং ভাবা যায়। আপনার কি মতামত বলুন? আমার মতামত এটাই। এটা কি মাইক? আচ্ছা, ইমাজিনারি মাইক। মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমার পিছনে দুটো পাপি বাঙালি, আমি কিন্তু ঠিক আওয়াজ আছে, করিনি। ফর করে এই জায়গাটাতে আওয়াজ করতে করতে যাচ্ছে। দ্যাট ওয়াজ নট মি। আচ্ছা এটার নাম এই যে হচ্ছে আগেকার দিনে তাহলে বলছো রাজা মহারাজারা যে ঢাক পেটাতেন, হ্যাঁ, তেনারা কি জায়গাগুলোকে দূষিত করতেন? কেন? তার কারণ যেটা হচ্ছে শত্রু ঢুকেছে। হ্যাঁ এবার যদি ঢাকটা না পেটাতো, হ্যাঁ রাজা নিজের ঢাক বেঁচে যেত। হ্যাঁ, কিন্তু এরা এই যে ধরো আচ্ছা বাঁধন না, তুই এই যে শব্দটা করছিস, হ্যাঁ, এটাতে আমাদের ঢাক বেঁচে যাচ্ছে। এই যে আচ্ছা না, বাট এটার একটু ইন্ট্রোডাকশন নাও। দিস ইজ টুনি। আচ্ছা, টুনি ডান্সেস ওয়েল। তুই কি টুনির মা? না। আমি কি ডায়লগটা বলবো না? আমি কি কথা বলবো না? বলবে না। এবার অ্যাডজাস্ট করি। আমার এক পরিচিত একজন, সে ফুলটু ভাং খেয়েছে হোলির দিন। ভাং খেয়ে বাড়িতে ঢুকেছে, বাবা দেখেই বুঝেছে যে সে ভাং খেয়েছে। বাবা জামার কলারটা ধরে সপাটে চড়িয়েছে। চড়ানোর পরের রিয়াকশন বাবাকে বলছে, তুই জানিস আমার বাবাকে? আবার একটা চড়, চড় মারলি আমাকে, তুই জানিস আমার বাবাকে? এই যে সুন্দর পরিবারটা তৈরি হলো এখানে এসে মেক পিয়নের দৌলতে,
শঙ্কর দৌলতে। শঙ্কর সঙ্গে সেন ডায়েরিজের এই যে দেখা হলো এবং এই যে এত সুন্দর একটা পরিবারের সঙ্গে আলাপ হলো এবং এই সম্পর্কটা আরও আগে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি, এর যে আনন্দটা পেলাম, আর তার সাথে এই প্রকৃতি, এই আনন্দটুকু আমি আমার নিজের কাছে রেখে দিতে চাই। ইনফরমেশান না হয় অনেক ব্লগে অনেকবার দিয়েছি, থাক না, এবারের জন্য নয়। যাই হোক, আর কথা বলে ব্যাপারটাকে লম্বা করছি না, এগোনো যাক। সবাই আমার জন্য ওয়েট করছে। তারপরে বিকেলে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ চমক আছে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। চলুন যাই। ওয়ান, টু, থ্রি। রিসর্টে ফিরতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। সূর্য তখন প্রায় ডুববে ডুববে করছে। সূর্যাস্ত হয়তো মিস, কিন্তু লাঞ্চের জমাটি খাবার দাবার আমাদের সেই দুঃখটা কিন্তু ভুলিয়ে দিল। আর রান্নার স্বাদ বহুদিন আমার জিভে লেগে থাকবে। সায়ন, অল গুড? পড়ন্ত সূর্যের আলোয় মন খারাপ করা এই বিকেলটা কেন জানি না সবার মুখ ভার করে দিয়েছিল। সবাই আজ কেমন যেন চুপচাপ। আজ শেষ বিকেল, কাল আবার যে যার বাড়ির পথে রওনা হয়ে যাবে, আবার সেই রোজ নামচা। বেলা শেষের এই সন্ধ্যের মতো আমাদের এই বরন্তির গল্পটাও হয়তো ফুরিয়ে যাবে এই বিকেলটার সাথে সাথেই। না, আর বেশি ভাবতে চাই না। আপাতত রিসর্টে ফিরতে হবে। শেষ বেলায় এসে হিসেব করছিলাম কত কি পেলাম এই ট্রিপ থেকে। কিছু ভালো মানুষ পেলাম, কিছু ভালো মুহূর্ত পেলাম, প্রকৃতি পেলাম, সবার ভালোবাসা পেলাম, আর মনের মণিকোঠায় চিরকাল ধরে রাখার মতো কিছু সোনালী স্মৃতিও পেলাম। হাসি, আড্ডায়, গল্পে কিভাবে দুটো দিন কেটে গেল সেটা বোঝাই গেল না। বরন্তি সত্যি একটা বন্ধুত্বের গল্পের সাক্ষী হয়ে থেকে গেল। বিদায় বেলায় পড়ে রইল শুধু ওই খালি চেয়ারগুলো। হয়তো ওখানেই আবার কোনো নতুন গল্প লেখা হবে। তবে চোখের কোণে হালকা জলের আভাস আড়াল করে এবারে আমাদের বাড়ি ফেরার পালা। সেই পাহাড়ি গ্রামের রাস্তা ধরে এই পাহাড়, এই বাঁধ, এই হাইওয়েকে পেছনে ফেলে ঘরের ছেলে এবার ঘরে ফিরতে হবে। তবে আমি জানি আমাদের এই গল্পটা এখানে শুরু হলো বটে, তবে এখানেই শেষ নয়। খুব জলদি আপনাদের সাথে আমাদের এই গোটা গ্রুপের আবার দেখা হবে পাহাড়ে, নতুন কোনো এক ঠিকানায়। আবারও লিখব নতুন আরও একটা গল্প। তবে মেঘ পিয়নের পরিবারের সাথে
সেন ডায়েরিজের খাতাটা আজ এখানেই বন্ধ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।